শুরু করব। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা সংবিধান পরিষদ সংসদ হিসেবে কাজ করবে, সে ৭২ সংবিধানের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। এটা আপনাদের ইনক্লুড করতে হবে যে গণপরিষদ হিসেবে যখন সে কাজ করবে, সে নতুন সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে। এটা করতে আমার ধারণা ২-৩ বছর লাগতে পারে। এই ২-৩ বছর কি আমি ৭২ সংবিধান বহন করব? এই ২-৩ বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ হিসাবে কাজ করবে, তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট আনবে। যেমন আমরা সবাই জানি প্রধানমন্ত্রী ক্ষমতা, আর্টিকেল 70, তারপরে আমরা সবাই জানি হচ্ছে যে আপনার উচ্চ আদালতের ডিসেন্ট্রালাইজেশন, বিচার বিভাগের স্বাধীনতা, এই সংক্রান্ত কিছু ফান্ডামেন্টাল জিনিস যেটা নিয়ে সমাজে বহু বছর যেমন ঐক্য আছে। যেমন সংসদ সদস্যরা ৯০ দিন পর্যন্ত সংসদে উপস্থিত থাকতে পারে, ৮৯ দিন পর্যন্ত, ৮৯ কার্য দিবস পর্যন্ত একাধারে, ৯০তম দিনে তার সংসদ সদস্য চলে যায়। এই ফান্ডামেন্টাল জিনিসগুলো যেটা আমরা সবাই সারা জীবন ধরে বলে আসছি, এগুলি জাতীয় সংসদ পরিবর্তন করতেই থাকবে। নতুন সংবিধান প্রণয়ন কবে হবে, এই জন্য আমি এই ৭২-এর বোঝা কেন বহন করবো, এটা আপনাদেরকে অবশ্যই ইনক্লুড করতে হবে। দ্বিতীয় যে পথরেখাটা দিয়েছেন, সেখানে আমার মনে হচ্ছে টু মাচ এমফাসিস দেওয়া হয়েছে জুলাই সনদের উপর। জুলাই সনদে কি এত কিছুই থাকবে যেটা সংবিধানে লিখতে হবে? তাহলে এই জুলাই সনদ আর হবে নাকি আমার সন্দেহ আছে। জুলাই সনদের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, মনে আমরা একটা ধরেই নিয়েছি সবাই জুলাই সনদের উপর অনেক কিছু বিষয়ে একমত হবে। এটা এত সহজ হবে না। হয়তো এমন হতে পারে জুলাই সনদের মোস্ট ফান্ডামেন্টাল জিনিস রাখা সম্ভব হতে পারে। এটা একটু ভেবে দেখেন, বাট নতুন চিন্তা খুবই ভালো। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি যে যে কন্টেন্ট নিয়ে যেগুলি বলা হয়েছে, সেখানে আমার কাছে মনে হয়েছে ফ্র্যাঙ্কলি স্পিকিং উচ্চ কক্ষকে অনেক বেশি ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। এত ক্ষমতায় যদি উচ্চ কক্ষকে দেন, তাহলে উচ্চ কক্ষে বিএনপি, জামাত এবং নাহিদের দল তাদেরকে নিয়োগ দিবে যারা দলদাস হবে। উচ্চ কক্ষই যদি এত ক্ষমতাশালী হয়, বাংলাদেশের বর্তমান সংবিধানে একটা মাত্র ব্যক্তিকে স্বাধীনভাবে নিয়োগ করা যায়, হচ্ছে চিফ জাস্টিস। রাষ্ট্রপতি স্বাধীনভাবে নিয়োগ করতে পারে এবং বাংলাদেশের সংবিধানে চিফ জাস্টিসের অসীম ক্ষমতা। আপনারা শুধু প্রধানমন্ত্রী ক্ষমতা দেখেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সবচেয়ে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে চিফ জাস্টিস। চিফ জাস্টিসরা কি করতে পারে ইতিহাসটা আপনাদের মনে আছে। যাই হোক, একজন চিফ জাস্টিসের কারণে আমাদের জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, ওনার আবার অন্যরকম ভাবে কন্ট্রিবিউশন আছে। তা আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, চিফ জাস্টিসের যে ক্ষমতা, এই চিফ জাস্টিসের ক্ষমতা আপনার অসীম। এখানে আপনার আচ্ছা কি কারণে বলতে গেছিলাম ভুলে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমার কাছে মনে হচ্ছে উচ্চ কক্ষের উপর অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। এটাকে আপনারা একটু রেশনালাইজ করার চেষ্টা করেন যে সবকিছু তারা করতে পারবে কিনা। আর নতুন নতুন অনেক কমিশনের প্রস্তাব করা হয়েছে এখানে। আমাদের এখানে তো অলরেডি অনেক কমিশন আছে। আমার সবসময় যে জিনিসটা বিশ্বাস করি কি, আমরা যখন যে কোনো সংস্কার ভাবনাতে যাই, আমরা সবসময় নতুন নতুন কমিশন করতে হবে করি। আপনি খেয়াল করে দেখেন, আমরা ছোটবেলা থেকে বলেছি সরকারের 3টা অর্গান থাকবে, একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে জুডিশিয়ারি, একটা হচ্ছে সংসদ। আমাদের এখানে সবচেয়ে ফান্ডামেন্টাল যে 2টা জবাবদিহিমূলক প্রতিষ্ঠান আছে, সবচেয়ে আদিম ফান্ডামেন্টাল, একটা হচ্ছে উচ্চ আদালত, একটা হচ্ছে সংসদীয় স্থায়ী কমিটি। উচ্চ আদালত আর সংসদীয় স্থায়ী কমিটিকে যদি ঠিকমতো